এবার জানা যাক এই আর্টিকেল 370 কি বা আর্টিকেল 370 বা আর্টিকেল 35 এই দুটোর মধ্যে মিল কি বা ব্যবধানে কি বা কাশ্মীরে এই নিয়ে এত সমস্যাই বা কেন। এই আর্টিকেল 370 তুলে দেওয়ার পর কি সমস্যা হচ্ছে বা এর আগে কি ছিল, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো তার আগে অনুরোধ থাকবে তোমাদের কাছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। স্বাধীনতার আগে ভারতে ছোট বড় মিলিয়ে প্রায় 565টি রাজ্য ছিল। ব্রিটিশরা সেই সব জমিদার এবং রাজাদের বোঝায় যে তারা যদি চায় তারা পাকিস্তানের সাথে যেতে পারে, তারা যদি চায় তারা ভারতের সাথে থাকতে পারে এবং তারা যদি চায় তারা স্বতন্ত্র দেশ গঠন করতে পারে। এই অখণ্ড ভারতবর্ষের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন জওহরলাল নেহেরু, ভিপি মেনন এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তখন 565টি ছোট বড় রাজ্য মিলিয়ে মোট 549টি যোগ দেয় ভারতের সাথে এবং 13টি যায় পাকিস্তানের সাথে। হায়দ্রাবাদ, জুনাগড় এবং জম্মু কাশ্মীর এরা বলে আমরা স্বতন্ত্র থাকব বা স্বতন্ত্র দেশ গঠন করব। তখন হায়দ্রাবাদ এবং জুনাগড় ভারতের সাথে যোগ দিলেও এই জম্মু এবং কাশ্মীর ভারতের সাথে যোগ দেয়নি। জম্মু কাশ্মীরের রাজা হরি সিং বলেছিল সে স্বতন্ত্র দেশ গঠন করবে। প্রথমেই আমরা জানবো যে 1947 থেকে 2019 পর্যন্ত কি চেঞ্জ হয়েছে এই জম্মু কাশ্মীর নিয়ে। তাহলে প্রথমেই বলা যেতে পারে 20 অক্টোবর 1947 ওই দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজা হরি সিংয়ের মধ্যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন সাইন হয়েছিল। ওই দিন থেকেই জম্মু এবং কাশ্মীর আমাদের ভারতের একটি পার্ট হিসাবে অংশগ্রহণ করে। তাই ওই বছর 17 অক্টোবর আর্টিকেল 370কে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনকর্পোরেট করা হয়েছিল। এরপর 26শে জানুয়ারি 1950 এই দিন থেকেই ভারতের সংবিধান অ্যাপ্লিকেবল শুরু হয়েছিল। এখন আমরা জানবো 1950-এ ভারতবর্ষের যে সংবিধান ছিল সেখানে কাশ্মীরের বিষয়ে কি লেখা ছিল। এখানে দুটো আর্টিকেল ছিল, নাম্বার 1 এবং নাম্বার 370। আর্টিকেল 370 এখানে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর হলো ভারতের একটি টেম্পোরারি স্টেট। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, আর্টিকেল 35A এবং আর্টিকেল 370 এই দুটোর মধ্যে যে পরিবর্তন আছে তা কিন্তু একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে এই রুল দুটো পরিবর্তন করা হয়েছিল। এমনি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার পাস হয়েছিল 14 মে 1954। পাস করেছিলেন তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যার নাম দ্য কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জম্মু অ্যান্ড কাশ্মীর অর্ডার 1954। এবং এই অর্ডারের জন্যই কিন্তু আমাদের সংবিধানের 35A আর্টিকেল ইনক্লুডেড করা হয়েছিল। এবং এখানে একটি জানার বিষয়, এই আর্টিকেল 35A বাকি স্টেটগুলোর জন্য কিন্তু একদমই প্রযোজ্য নয়। এই আর্টিকেল 35A শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরে কারা পার্মানেন্ট রেসিডেন্স হতে পারে তাদের জন্য এই আর্টিকেল 35A প্রযোজ্য। এখানে আরেকটি বিষয় হলো, জেনারেলি যদি আপনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেখেন সেখানে কিন্তু আর্টিকেল 35A নেই, কিন্তু আপনি যদি জম্মু এবং কাশ্মীরের সংবিধান দেখেন সেখানে অবশ্যই আপনি আর্টিকেল 35A পাবেন। 17 নভেম্বর 1956 এই দিনেই জম্মু এবং কাশ্মীরের সংবিধান চালু হয়েছিল, কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছিল 1957 জানুয়ারি থেকে। জম্মু এবং কাশ্মীর এখানে যে কনস্টিটিউশন সেখানে জম্মু এবং কাশ্মীরকে ভারতের একটি ইন্টিগ্রাল পার্ট হিসেবে বর্ণনা করা হয়েছে এবং 1947 থেকে 1990 পর্যন্ত এই সংবিধানে প্রচুর পরিমাণে চেঞ্জ হয়েছে। তেমনি 1990 খ্রিস্টাব্দে আর্ম ফোর্স স্পেশাল অ্যাক্ট একটি রুল জারি করা হয়েছিল। এবার আসি 2015 সালে। 2015 সালে বিজেপি পিপল ডেমোক্রেটিক পার্টির সাথে মিশে জম্মু এবং কাশ্মীরে গভর্নমেন্ট ফরমেশন করেছিলেন। এর পরের বছর 2016 সালে মেহবুবা মুফতিকে জম্মু এবং কাশ্মীরের চিফ মিনিস্টার বানানো হয়েছিল। জুন 2018 ভারতীয় জনতা পার্টি পিপল ডেমোক্রেটিক পার্টির সাথে যে অ্যালায়েন্স ছিল সেইটা ভেঙে দিয়েছিলেন। এবার আমি আসবো জম্মু ও কাশ্মীরের সংবিধান সম্পর্কে। জম্মু ও কাশ্মীরের সংবিধানে আর্টিকেল 92 যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে গভর্নমেন্ট যদি মেশিনারি ঠিকভাবে না চলে তবে সেখানে গভর্নর রুল জারি করা যায় এবং এই কারণেই জুন 2018 সালে এখানে গভর্নর রুল জারি করা হয়েছিল। ডিসেম্বর 2018 এবং তখনই কিন্তু আবার জম্মু ও কাশ্মীরে প্রেসিডেন্সিয়াল রুলও জারি করা হয়েছিল। আর সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই প্রেসিডেন্সিয়াল রুল জারি করেই কিন্তু জম্মু এবং কাশ্মীর থেকে আর্টিকেল 35A এবং আর্টিকেল 370 সরানো হয়েছিল। এইটাই হলো 1947 থেকে 2018 সালের মধ্যে যতগুলো চেঞ্জ হয়েছে জম্মু কাশ্মীর উল্লেখযোগ্য সেইগুলো। এবার আমরা জানবো এই আর্টিকেল 35A এবং আর্টিকেল 370 কি, এর মধ্যে মিলেই বা কোথায় আর এর মধ্যে ব্যবধানই বা কোথায়, এবং এই আর্টিকেল 370 সরে যাওয়ার পরেই বা কি পরিবর্তন হয়েছে জম্মু ও কাশ্মীরে। এই আর্টিকেল 370 জম্মু ও কাশ্মীরকে একটি স্পেশাল স্টেট প্রোভাইড করে থাকে। যে লগুলো অন্যান্য স্টেটের ক্ষেত্রে আছে সেইগুলো জম্মু ও কাশ্মীরে অ্যাপ্লিকেবল হবে না এবং জম্মু ও কাশ্মীরে যে লগুলো আছে সেগুলো অন্যান্য স্টেটে অ্যাপ্লিকেবল হবে না। এই যে আলাদা স্টেট বা আলাদা ল এইটা কিন্তু সম্পূর্ণভাবে আর্টিকেল 370 মধ্যেই লেখা আছে। চলুন এবার জেনে আসি আর্টিকেল 370 রিমুভের কি পদ্ধতি আছে।
মাননীয় প্রেসিডেন্ট যদি মনে করেন একটি পাবলিক অর্ডার বা একটি পাবলিক নোটিশ জারি করে তিনি বলতেই পারেন যে আজ থেকে জম্মু এবং কাশ্মীরে আর্টিকেল 370 প্রযোজ্য হবে না, সেটা তিনি অনায়াসেই করতে পারেন। কিন্তু কেন করছেন না? তাহলে জম্মু এবং কাশ্মীরে প্রেসিডেন্টকে এটা করতে হলে তাকে জম্মু এবং কাশ্মীরের কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে পারমিশন নিতে হবে। তাহলে এবার প্রশ্ন হলো, মাননীয় প্রেসিডেন্ট কেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে পাশ করি এই আর্টিকেল 370 সরিয়ে দিচ্ছেন না? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় আছে, আমি যখন পড়েছি আমার মাথায় আছে। তাহলে উত্তরে বলছি শুনুন। যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে মাননীয় রাষ্ট্রপতি এটা পাশ করবেন, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1957 এই সালেই কিন্তু সেটা ডিসলভ হয়ে গিয়েছিল। মানে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির কোনো অস্তিত্বই নেই 1957 সালের পর থেকে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই দুটো কিন্তু আলাদা জিনিস। আর্টিকেল 370-তে লেখা আছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যার কোনো বর্তমানে এক্সিস্টই নেই। এইটাই হলো ডেড লক, যার জন্য আর্টিকেল 370-কে এতদিন ধরে সরানো যাচ্ছিল না। এবার আমরা জানবো আর্টিকেল 35-তে কী বলা আছে সেই বিষয়ে। এই আর্টিকেল 370-তে যে স্পেশাল স্ট্যাটাসের কথা বলা আছে, সেই স্ট্যাটাসগুলোকে ফুলফিল করার জন্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1954 সালে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করেছিলেন এবং এখান থেকেই এসছে আর্টিকেল 35A। তাহলে এবার মজার প্রশ্ন হলো যে আর্টিকেল 35A এবং আর্টিকেল 370 এর মধ্যে ব্যবধানটাই বা কোথায়? তাহলে বলছি শুনুন। ভারতের অন্যান্য স্টেটের সাথে জম্মু ও কাশ্মীরের স্টেটের যে ব্যবধান, ঠিক তেমনি আর্টিকেল 35A এবং আর্টিকেল 370-র মধ্যে ঠিক সেমনি একটি ব্যবধান। আর্টিকেল 35A জম্মু ও কাশ্মীরে বসবাসকারী মানুষদের মধ্যে ডিসক্রিমিনেশনের দায়ী করে। এখানে দুটো জানার বিষয় আছে। নাম্বার 1, আর্টিকেল 35A এটা বলা আছে যে যে লগুলো অন্যান্য স্টেটে অ্যাপ্লিকেবল সেগুলো জম্মু এবং কাশ্মীরে অ্যাপ্লিকেবল হবে না। প্রেসিডেন্টকে এখানে স্টেট অ্যাসেম্বলি থেকে পাস করতে হবে যে এখানের জন্য কী কী ল প্রযোজ্য হবে। নাম্বার 2, আর্টিকেল 35-এ এটাও বলা আছে যে জম্মু এবং কাশ্মীরে বসবাসকারীদের মধ্যে কে হবেন স্থায়ী নাগরিক এবং কে হবে অস্থায়ী নাগরিক। তাহলে স্থায়ী নাগরিক কে হবে চলুন জেনে আসি। জম্মু এবং কাশ্মীরে যারা স্থায়ী নাগরিক তারা কিছু বিশেষ সুবিধা পাবেন এবং যারা অস্থায়ী নাগরিক তারা সেই সুযোগ সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হবেন। যারা অস্থায়ী নাগরিক তাদের বিভিন্ন রকমের লিমিটেশন দেওয়া থাকবে। এবার স্থায়ী নাগরিক কে হবে এইটা ঠিক করে আর্টিকেল 35-এ এবং জম্মু এবং কাশ্মীরের কনস্টিটিউশন। জম্মু এবং কাশ্মীরে কে স্থায়ী নাগরিক হবেন এইটা ঠিক করে আর্টিকেল 35-এ এবং জম্মু ও কাশ্মীরের কনস্টিটিউশন। তাহলে এখানে কে স্থায়ী নাগরিক হবেন? এখানে সেই সমস্ত ব্যক্তি স্থায়ী নাগরিক হবেন যারা 10 বছর ধরে সেখানে বসবাস করে আছেন অথবা 14 মে 1954 এর আগে স্টেট সাবজেক্টে আছেন অথবা সেই সমস্ত ব্যক্তি যারা সেইখানে ইমুভাল প্রপার্টি অ্যাকাউর করে আছেন। এই সমস্ত ব্যক্তি শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরের পার্মানেন্ট রেসিডেন্ট। এবার আপনি ভাবতেই পারেন যে আমি জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হলাম আর অস্থায়ী বাসিন্দা হলাম, তাতে কি যায় আসে? অনেক কিছু যায় আসে। এই স্থায়ী নাগরিক আর অস্থায়ী নাগরিক এর মধ্যে অনেক ব্যবধান আছে এবং এই ব্যবধানটাই আর্টিকেল 35-এ বিস্তারিতভাবে লেখা আছে। সংবিধানে রাইট টু ভোট বলে যে একটা রাইট আছে, সেইটা কিন্তু এখানে নন পার্মানেন্ট রেসিডেন্টের জন্য প্রযোজ্য হবে না। কোনো কাশ্মীরি ওমান নন কাশ্মীরিকে বিয়ে করে তাহলে তার রাইট টু প্রপার্টি বলে যে ল আছে সেই ল তার ক্ষেত্রে বলবৎ হবে না। কিন্তু 2002 সালে মাননীয় সুপ্রিম কোর্ট আরেকটি ল এনেছে, সেখানে বলা হয়েছে যে এই কাশ্মীরি ওমান যদি নন কাশ্মীরিকে বিয়ে করে তাহলে তার প্রপার্টি ল বলে যে ল আছে সেটা তার জন্য বলবৎ হবে, কিন্তু তার প্রপার্টি তার সন্তানদের হস্তান্তর করতে পারবে না। এছাড়াও যত গভর্নমেন্ট জব, যত গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডাক্তার কিংবা হায়ার এডুকেশন কিংবা এডুকেশন লোন বা যাই হোক না কেন, সরকারি সুযোগ সুবিধা একমাত্র তারাই পাবেন যারা ওইখানের স্থায়ী বাসিন্দা। অস্থায়ী বাসিন্দাদের জন্য এর কিন্তু একটাও প্রযোজ্য হবে না। তাহলে প্রশ্নই হতে পারে যে ভালো ডাক্তার বা ভালো ইঞ্জিনিয়ার কেনই বা ওখানে যাবেন? সে যদি জেনেই থাকে যে ওখানে গেলে তার নানান রেস্ট্রিকশনের সম্মুখীন হতে হবে এবং তাকে নানান বাধার বিপত্তি পেরোতে হবে, তাহলে সে কেন ওখানে যাবে? তাই এই আর্টিকেল 35A কে বলাই যেতে পারে যে আর্টিকেল 35A হলো জম্মু এবং কাশ্মীরের স্পিড ব্রেকার। আর্টিকেল 35 এর জন্যই জম্মু এবং কাশ্মীরের উন্নয়নে একটি বড় বাধা। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই আর্টিকেল 35-এ, সেটা কি? সেটা হলো এই আর্টিকেল 35A জম্মু এবং কাশ্মীরে বসবাসকারী যারা দলিত গ্রুপ আছেন কিংবা যারা মাইনরিটি গ্রুপ আছেন তাদের মধ্যে কিন্তু প্রচুর 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 পরিমাণে ডিসক্রিমিনেশনের জন্য দায়ী এই আর্টিকেল 35A। আশা করি আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি এই আর্টিকেল 35A এবং আর্টিকেল 370 এর মধ্যে কি কি প্রভিশন আছে।
এবার আমরা জানবো এত বাধা সত্ত্বেও এই আর্টিকেল 370 কি করে তুলে দেওয়া হয়েছিল। 1955 সালে মাননীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটি অর্ডার জারি করেছিলেন, দ্য কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জম্মু এবং কাশ্মীর 1954। এই অর্ডারের জন্য এসেছিল আর্টিকেল 35A। 5 আগস্ট 2019 মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 370 এর ধারা 1 এর পাওয়ার ইউজ করে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করেছিলেন। এই অর্ডারের নাম হলো দ্য কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জম্মু অ্যান্ড কাশ্মীর 2019। তাহলে এই অর্ডারটা কিসের জন্য? এই অর্ডারটা হলো 1954 সালে যে অর্ডারটা বের হয়েছিল সেই অর্ডারটাকেই সুপারসাইড করে রিপ্লেস করে দিয়েছিল। আর যখন এই অর্ডারটা জারি হলো সাথে সাথে আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A কিন্তু সরে গেল। আর যখনই 2019 সালে এই আর্টিকেল 35A এবং আর্টিকেল 370 সরে গেল, ঠিক তখন আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহ দুটো রেগুলেশন নিয়ে এলেন। রেগুলেশন দুটো কী কী? নাম্বার 1, আর্টিকেল 370 এর জন্য প্রচুর ডিসক্রিমিনেশন শুরু হয়েছিল, সেই জন্য নতুন কিছু আর্টিকেল নিয়ে আসা উচিত যাতে আর্টিকেল 370 আর বলবৎ নাই করা যেতে পারে। এবং দ্বিতীয়টি করেছিলেন জম্মু এবং কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল। সাথে সাথে এই দুটো রেগুলেশন প্রপোজ করে অমিত শাহ বলেছিলেন যে এই দুটো আর্টিকেলের জন্যই বাকি স্টেটের যে উন্নয়ন সেইটা এখানে সম্ভব হচ্ছে না। এর সাপেক্ষে তিনি একটি যুক্তিও দিয়েছিলেন, যেমন ধরুন আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারত প্রকল্প সমগ্র ভারত জুড়ে চালু করা গেলেও জম্মু এবং কাশ্মীরে কিন্তু চালু করা যাচ্ছে না, কারণ সেখানে ভালো ডাক্তার কেউ যেতে চাইছে না। কারণ যে যাবে সে জানে যে ওখানে গিয়ে সে নানান বাধার সম্মুখীন হতে হবে, তাই সে ওখানে যাচ্ছে না। তাই জম্মু ও কাশ্মীরের উন্নয়ন সঠিকভাবে সম্ভব নয়। এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আর্টিকেল 370 এর কী হলো? দেখুন, এই আর্টিকেল 370 তুলতে হলে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তাকে পাশ করতে হবে। 2019 সালে রামনাথ কোবিন্দ যে আইন জারি করেছিলেন সেখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলে যে পার্টটা ছিল সেই পার্টটাই রইল না, অর্থাৎ আর্টিকেল 370 তুলে দিতে আর কোনো বাধাই রইল না। 2019 সালে মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে নির্দেশ দিয়েছিলেন সেখানে আর্টিকেল 367-এ 4টি ক্লজ অ্যাড করা হয়েছিল। এবার আলোচনা করব যে 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে সেটা নিয়ে। আমরা জানি যে আর্টিকেল 367 কি? আর্টিকেল 367 হলো আর্টিকেল 370 এর ইন্টারপ্রিটেশন ক্লজ। আর্টিকেল 367-এ একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে। সেটা কি? সেটা হলো আর্টিকেল 370-তে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি নামের একটি শব্দ ছিল সেটাকে বাদ দিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে একটি শব্দ নেওয়া হয়েছে, যার ফলে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাটাই উঠে গেল। এবং দ্বিতীয় রেজুলেশনে জম্মু ও কাশ্মীরের সেকশন 3 নিয়ে আলোচনা করা হয়েছে। সেকশন 4-এ বলা হয়েছে জম্মু এবং কাশ্মীর একটি ইউনিয়ন টেরিটরি বানানো হবে। লাদাখে যে ইউনিয়ন টেরিটরি হবে তা উইদাউট লেজিসলেটর, এবং জম্মু ও কাশ্মীরে যে হবে সেটা হবে উইথ লেজিসলেটর। চলুন এবার এক নজরে দেখে আসি এই আর্টিকেল 370 বাদ দিয়ে কী পরিবর্তন এসেছে। ডুয়েল সিটিজেনশিপের জায়গায় সিঙ্গেল সিটিজেনশিপ হবে। স্পেশাল পাওয়ার রিমুভ করে দেওয়া হয়েছে। স্পেশাল ন্যাশনাল ফ্ল্যাগও হবে না, স্পেশাল কনস্টিটিউশনও হবে না, যেটা ভারতবর্ষের কনস্টিটিউশন সেটাই প্রযোজ্য হবে। ওমানদের ক্ষেত্রে যে প্রপার্টি ল ছিল বলা হয়েছিল যে সে তার সম্পত্তি তার সন্তানদের মধ্যে হস্তান্তর করতে পারবে না। এই নতুন আইনের ফলে সেটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি এই আর্টিকেল 35 এবং আর্টিকেল 370 কী। তো আশা করব আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।